আচ্ছা, আমাদের অষ্টম অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ হচ্ছে বিভিন্ন হিসাবের বিভিন্ন তথ্যের বিশ্লেষণ করবে, একটার সাথে আরেকটা কতটুকু সম্পর্কিত। যেমন চলতি সম্পদের সাথে চলতি দায়ের সম্পর্ক, কিংবা কার্যকরী মূলধনের সাথে চলতি সম্পদের চলতি দায়ের, কিংবা স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী দায়, এদের বিভিন্ন বিষয়ের সাথে একটার আরেকটার সাথে যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক কতটুকু, এইগুলো দ্বারা কারবারে আর্থিক অবস্থার উপর প্রভাবিত করে, কী রকম প্রভাবিত করে, বা কি থাকলে ভালো হওয়া উচিত, এইগুলো আমরা বিশ্লেষণ করব। অনুপাত বিশ্লেষণ তোমরা এর আগেও করেছো। এখন অনুপাত বিশ্লেষণে আমি কয়েকটা ভাগে তোমাদের একটু আলোচনা করব। যেমন একটা আছে তারল্য অনুপাত। অঙ্কটা সামনে আছে থাকুক, এটা না, আমি আগে একটু আলোচনা করে নিই। তারল্য অনুপাত হচ্ছে লিকুইডিটি রেশিও। এইখানে কয়েকটা অনুপাত আছে। কয়েকটা অনুপাত কি? যেমন চলতি অনুপাত, চলতি সম্পদ অনুপাত বা কারেন্ট রেশিও। এই যে 1 নম্বর যে সূত্র, আমি এইখান থেকে বলি কারেন্ট রেশিও। আর একটা সূত্র হইতে পারে কুইক রেশিও। এই দুইটা হচ্ছে কি তারল্য অনুপাতের সূত্র, লিকুইডিটি রেশিওর। এছাড়াও আছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এখন সেইগুলো আমরা কিভাবে করব? দেখো, আমাদের কারেন্ট রেশিও, কুইক রেশিও যাই করি না কেন, এখানে আমাদের কারেন্ট অ্যাসেট সম্পর্কে জানা লাগবে, কারেন্ট লায়াবিলিটি সম্পর্কে জানা লাগবে। তো কারেন্ট অ্যাসেট হচ্ছে চলতি সম্পদ, সেটা তোমরা জানো, 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য যে সকল সম্পদ। চলতি দায় কি? তাও কি 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য সম্পদের ক্ষেত্রে, এবং দায়ের ক্ষেত্রে দুটোই কি 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য আদায়যোগ্য সম্পদ ও দায়সমূহ। কি কি আছে কারেন্ট অ্যাসেটের মধ্যে? ক্যাশ, ব্যাংক, অ্যাকাউন্টস রিসিভেবল, তারপরে বিল রিসিভেবল, তারপরে ক্লোজিং ইনভেন্টরি, এগুলো হচ্ছে কি কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লায়াবিলিটি কী হতে পারে? সানরি ক্রেডিটর বা অ্যাকাউন্টস পেয়েবল, বিল পেয়েবল, নোট পেয়েবল, শর্ট টার্ম লোন, অ্যাক্রুড এক্সপেন্সেস, আর্নড ইনকাম। অ্যাক্রুড এক্সপেন্স মানে কি? বকেয়া খরচ। আর আর্নড ইনকাম মানে কি? অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। এগুলো হচ্ছে চলতি দায়। ব্যাংক ওভারড্রাফট আছে চলতি দায়। এগুলো দ্বারা আমরা লিকুইডিটি রেশিওগুলো করব। এখন লিকুইডিটি রেশিওর ক্ষেত্রে কি কি সূত্রের কথা বললাম? প্রথমে যদি বলি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল, WORKING, ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালটা কীভাবে করব? এইটা কয়েকভাবে থাকতে পারে, শুধু ওয়ার্কিং ক্যাপিটাল কিংবা নেট ওয়ার্কিং ক্যাপিটাল। শুধু ওয়ার্কিং ক্যাপিটাল অথবা নেট ওয়ার্কিং ক্যাপিটাল, দুইভাবে থাকতে পারে। এইটা সূত্র হবে, আমি একটু সংক্ষেপে বুঝাই, মানে লেখাটা সংক্ষেপে লিখি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে বের হবে কি? ওয়ার্কিং ক্যাপিটাল কিংবা নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এইখান থেকে আমরা আরেকটা সূত্র শিখতে পারি। এইখানে যদি ওয়ার্কিং ক্যাপিটাল বা নেট ওয়ার্কিং ক্যাপিটাল না বলে, যদি বলে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, খেয়াল করো, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, তখন শুধুমাত্র কারেন্ট অ্যাসেট হবে কি? গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। শুধুমাত্র কারেন্ট অ্যাসেট হবে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দেখো, আমরা কিন্তু 3টা বিষয় বলে ফেলছি। 3টা বিষয় কি কি? গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল কিংবা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে শুধুমাত্র কারেন্ট অ্যাসেট। তারপরে এইটা যদি
নিট ওয়ার্কিং ক্যাপিটাল হতো নিট ওয়ার্কিং ক্যাপিটাল বা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল। এটা যদি শুধু ওয়ার্কিং ক্যাপিটাল হয় তখন কি করব, তখন হবে কি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কিংবা এটা যদি নেট ওয়ার্কিং ক্যাপিটাল হয় তখনও সূত্র কি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এতটুকু গেল আমাদের। লিকুইডিটি রেশিওর মধ্যে আরও আছে, যেটা প্রধান সূত্র, যে প্রথমে বললাম কারেন্ট রেশিও, কুইক রেশিও, আমাদের এই অঙ্কে যেগুলো আছে সেইগুলোতে আসি। কী কী আছে এই অঙ্ক অনুযায়ী? এই যে কারেন্ট রেশিও, কুইক রেশিও, এগুলোতে আসি। প্রথমে আসি কারেন্ট রেশিও, CU কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর সূত্র কি? ওই সব কিছু কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি দ্বারা, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। কারেন্ট রেশিওর সূত্র কি? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। অনুপাত অর্থ কিন্তু ভাগ করা। অনুপাত মানে কি? রেশিও মানে কি? ভাগ করা। তাহলে আমরা কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করলে আমরা পাবো কারেন্ট রেশিও, চলতি অনুপাত। কিছুক্ষণ আগে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বের করছি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বিয়োগ ছিল। আর কারেন্ট রেশিওর সময় কি? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। এখন এই রেশিওটাই যদি কারেন্ট রেশিও না হয়ে কুইক রেশিও হয়, QUICK, কুইক রেশিও, এটা আরও নাম হতে পারে অ্যাসিড টেস্ট রেশিও বা লিকুইড রেশিও। কি কারেন্ট রেশিওর পরবর্তীতে কোনটা আলোচনা করতেছি? কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও বা লিকুইডিটি রেশিও। সেইটা কিভাবে করব আমরা? কারেন্ট অ্যাসেট থেকে আমরা দুইটা জিনিস বাদ দেব, কারেন্ট লাইবিলিটি থেকে একটা জিনিস বাদ দেব। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি ঠিক আগের মতোই থাকবে। কারেন্ট রেশিওর সূত্রে যেভাবে ছিল কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি, এখনও সেটা থাকবে, শুধুমাত্র উপরে নিচে আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব? উপর থেকে আমরা বিয়োগ করব ইনভেন্টরি, আর একটা বিয়োগ করব অগ্রিম খরচ, প্রিপেইড এক্সপেন্স। দুইটা জিনিস বিয়োগ করব, ইনভেন্টরি ও প্রিপেইড এক্সপেন্স। আর কারেন্ট লাইবিলিটি থেকে বাদ দেব ব্যাংক ওভার ড্রাফট। কারেন্ট লাইবিলিটি থেকে বাদ দেবো ব্যাংক ওভার ড্রাফট। তাহলে বাকি সব কিন্তু দেখো একই, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি সেম আছে, শুধুমাত্র কারেন্ট অ্যাসেট থেকে বাদ যাচ্ছে ইনভেন্টরি আর প্রিপেইড এক্সপেন্স, অগ্রিম খরচ। আর কারেন্ট লাইবিলিটি থেকে বাদ যাচ্ছে ব্যাংক ওভার ড্রাফট। ব্যাংক ওভার ড্রাফট না বাদ দিয়েও অঙ্ক করা যায়। তাহলে কারেন্ট লাইবিলিটি থেকে তখন আর কিছুই বাদ যাবে না। তাহলে কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও সূত্র কী দাঁড়াচ্ছে? কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভার ড্রাফট। এইটাই যদি আবার ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও চাই, এর আগে তো আমরা শিখছি কি ওয়ার্কিং ক্যাপিটাল, কিন্তু যদি চাই ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, এই সংক্ষেপে লিখছি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যদি চায় তখন কিভাবে সূত্র হবে? ওই যে সবসময় কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি কিন্তু আছে, দেখো, কিন্তু এখানে বাড়তি হবে কারেন্ট লাইবিলিটি। কারণ আমরা জানি কি ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, এখানে ভাগ হবে কারেন্ট লাইবিলিটি দ্বারা। এইটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তাহলে দেখো সূত্রগুলো কিন্তু কাছাকাছি, এক প্যাটার্নে মনে রাখবে, এক প্যাটার্নে মনে রাখলে আর কোনো সমস্যা হবে না। তাহলে সবগুলো সূত্র কি তোমাদের মাথায় আছে? কি কি আলোচনা করছি সূত্রগুলো? একজন বলতে পারবা? তোমরা ফিডব্যাক না দিলে তো বুঝতে পারবো না যে বুঝছো কি বুঝো নাই। কয়টা জিনিস আলোচনা করছি? ওয়ার্কিং ক্যাপিটাল, নেট
ওয়ার্কিং ক্যাপিটাল, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট রেশিও, কুইক রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। মোট 6টা বিষয় আলোচনা করছি। 6টা বিষয় অ্যাট এ গ্লান্স যদি বলি, প্রথমে আলোচনা করছি কি ওয়ার্কিং ক্যাপিটাল, সংক্ষেপে লিখি ওয়ার্কিং ক্যাপিটাল, সংক্ষেপে লিখলাম। এটা কিভাবে করছি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এইটার সাথে যদি নেট কথাটা থাকে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল, তাও একই সূত্র, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কিন্তু এইটার সাথে যদি গ্রোস কথাটা থাকে, কি কথা, গ্রোস কথাটা, তাহলে শুধু হবে কারেন্ট অ্যাসেট, GR ও গ্রোস কথাটা থাকলে শুধু হবে কি কারেন্ট অ্যাসেট। গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে শুধুমাত্র কারেন্ট অ্যাসেট লিখে দিলেই হবে। এই গেল 3টা বিষয়, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল কিংবা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল। একটু আগে বললাম আবার ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। রেশিওটা কীভাবে করব, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও করব কি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। এটা কি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল কি কার্যকরী মূলধন অনুপাত। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে বের হয় ওয়ার্কিং ক্যাপিটাল, তাকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করলে আমাদের বের হবে কি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এরপর আমরা শিখছিলাম কি কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর সূত্র কী ছিল, CU/R কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর সূত্র ছিল কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। সূত্র ছিল কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি, এতটুকুই। দেখো একই প্যাটার্নের সূত্র কিন্তু সব। আর এইটাকে যদি আমরা কারেন্ট রেশিও না করে কুইক রেশিও করি, কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, QUICK কুইক রেশিও, তখন কি হবে, কারেন্ট অ্যাসেট থেকে 2টা জিনিস বাদ। এক হচ্ছে কি ইনভেন্টরি, আরেকটা কি প্রিপেইড এক্সপেন্স। আর কারেন্ট লাইবিলিটি থেকে একটা জিনিস বাদ, সেটা কি ব্যাংক ওভারড্রাফট। তাহলে আমরা এতটুকু আলোচনার প্রেক্ষিতে এই অঙ্ক থেকে প্র্যাকটিস করব, তারপর আমি আর একটু আলোচনা করব, সেইটা থেকে প্র্যাকটিস করব। দেখো কারেন্ট রেশিও কুইক রেশিও এই দুইটা কিন্তু আমরা এখন করতে পারবো। কারেন্ট রেশিও এবং কুইক রেশিও সূত্র কি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। এই যে দেখো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। আর কুইক অ্যাসেটের সূত্র কি, কুইক রেশিও সূত্র, এটা লেখা আছে লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই লিকুইড লাইবিলিটি। লিকুইড অ্যাসেট লিকুইড লাইবিলিটি কি, ওই কারেন্ট অ্যাসেট থেকে 2টা জিনিস বাদ, কারেন্ট লাইবিলিটি থেকে একটা জিনিস বাদ। ব্যাংক ওভারড্রাফট বাদ দিয়েও করা যায়, বাদ না দিয়েও করা যায়। এখন তাহলে কারেন্ট অ্যাসেট কী কী সেইটা আমরা একটু জানার চেষ্টা করি। সেটা তো আমরা আগে বললাম, তারপরও দেখি। এই অঙ্ক থেকে কারেন্ট অ্যাসেট আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হচ্ছে স্থায়ী সম্পদ, প্লান্ট অ্যান্ড মেশিনারি হচ্ছে ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পদ, স্টক হচ্ছে কারেন্ট অ্যাসেট চলতি সম্পদ, সানডি ডেটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে চলতি সম্পদ, বিল রিসিভেবল চলতি সম্পদ কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাংক কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। তাহলে এখানে আমরা চলতি সম্পদ পেলাম কয়টা, 4টা, 2 লাখ, 3 লাখ, 50,000। এই যে দেখো 3,50,000। ঠিক আছে, কারেন্ট লাইবিলিটি আছে কয়টা, দেখো শেয়ার ক্যাপিটাল হচ্ছে মালিকানা সত্তা। খেয়াল করো মালিকানা সত্তা কী কী বলতেছি, শেয়ার ক্যাপিটাল মালিকানা সত্তা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা রিটার্ন আর্নিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা রিটার্ন আর্নিং মালিকানা সত্তা, ওনার্স ইকুইটি, যে কোনো রিজার্ভ সমূহ, জেনারেল রিজার্ভ, ওনার্স ইকুইটি। তাহলে এই 3টা পেলাম ওনার্স ইকুইটি কিংবা প্রোপাইটরি ফান্ড, ওনার্স ইকুইটি কিংবা প্রোপাইটরি ফান্ড। তারপরে আছে কি ডিবেঞ্চার, ডিবেঞ্চার হচ্ছে কি লং টার্ম লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি এখানে 2টা আছে, সানডি ক্রেডিটর আর বিল পেয়েবল। সানডি ক্রেডিটর মানে অ্যাকাউন্টস পেয়েবল, আর বিল পেয়েবল, এই 2টা কারেন্ট লাইবিলিটি। 2টা কত কত আছে, 1 লাখ আর 50,000। তাহলে কারেন্ট লাইবিলিটি 1,50,000। আর এদিকে কারেন্ট অ্যাসেট পেলাম 4টায় 3,50,000। ভাগ করলে আমাদের এইটা আসে। এখন আমরা আসি আদর্শ অনুপাত।
এই যে আমরা লিকুইডিটি রেশিও করলাম, শুধুমাত্র কারেন্ট রেশিওর সূত্রতে রেশিও হচ্ছে 2:1, 2:1। বাকি সবগুলোতে 1:1। লিকুইডিটি রেশিওর বাকিগুলোর অনুপাত কত? 1:1। কিন্তু কারেন্ট রেশিওর অনুপাত কত? 2:1। এটার মানে হচ্ছে 2 টাকার চলতি সম্পত্তির বিপক্ষে 1 টাকার চলতি দায় থাকা ভালো। 2 টাকার চলতি সম্পদ এবং 1 টাকার চলতি দায়, এইটা হচ্ছে আদর্শ অনুপাত, মানে এইটা থাকা ভালো। এখন কোনো কারণে যদি 2 টাকা থেকে বেশি হয় চলতি সম্পদটা, কিছুটা ভালো, কিন্তু অনেক বেশি হলে সেটা ভালো না, কারণ অনেক অলস সম্পত্তি তখন পড়ে থাকে। আবার দায় যদি বেশি হয় তাহলে সেটা তো আরও বেশি খারাপ। তাহলে আদর্শ অনুপাতের বিষয়টা গেল। এইখানে যাই অ্যান্সার আসবে আমরা 2-এর জায়গায় বসাই দেব। এই যে আমাদের আদর্শ অনুপাত ছিল কত? 2:1। যা রেজাল্ট আসবে আমরা 2-এর স্থলে বসাই দেব। 2-এর স্থলে কত হয়েছে? 2.33:1। এটা গেল আমাদের কারেন্ট রেশিও। কুইক রেশিওর সূত্র বলছিলাম কি? কুইক রেশিওর সূত্র বলছিলাম কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি মাইনাস কি? ব্যাংক ওভারড্রাফট। এই অঙ্কে ব্যাংক ওভারড্রাফট নাই, না থাকলে কারেন্ট লাইবিলিটি যা আছে তাই হবে কি? আমাদের লিকুইড লাইবিলিটি। এইটাকে বাদ দিলে বলা হয় লিকুইড লাইবিলিটি, আর এইখানে বাদ দিলে বলা হয় লিকুইড অ্যাসেট। বলছিলাম না যে এটার সূত্র লিকুইড রেশিও বলা হয়, এই জন্য লিকুইড রেশিও বলা হয়, তরল অনুপাত। এখন এইখান থেকে ব্যাংক ওভারড্রাফট নাই, আমরা বাদ দিতে পারবো না। আর কারেন্ট অ্যাসেট থেকে আমরা ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স বাদ দেব। এই কিছুক্ষণ আগে আমরা কারেন্ট অ্যাসেট কত বের করছি? 3,50,000। এইখানে ইনভেন্টরি আছে কত? স্টক হচ্ছে ইনভেন্টরি, স্টক মানে ইনভেন্টরি, মজুদ পণ্য। কত আছে? 2 লাখ। তাহলে 3,50,000 থেকে 2 লাখ বাদ যাবে। এছাড়া কিন্তু কোনো প্রিপেইড এক্সপেন্স নাই, এই চারটার মধ্যে কোনো প্রিপেইড এক্সপেন্স নাই, অগ্রিম খরচ নাই। তাহলে 3,50,000 হয়েছিল, সেইখান থেকে আমরা যদি এই 2 লাখ স্টক বা ইনভেন্টরি বাদ দিই তাহলে থাকবে কত? 1,50,000। আর কারেন্ট লাইবিলিটি কিন্তু 1,50,000ই ছিল। এখন ব্যাংক ওভারড্রাফট নাই, সেই জন্য বাদ দেওয়ার মতো কিছু নাই। 1,50,000কে 1,50,000 দ্বারা ভাগ, রেজাল্ট আসলো কত? 1:1। এখন এইটার আদর্শ অনুপাতও কিন্তু 1:1, কারণ আমি কিন্তু বলছিলাম শুধুমাত্র কারেন্ট রেশিওর অনুপাতই কি? 2:1। কিন্তু অন্য সকল লিকুইড রেশিওর অন্য সকল অনুপাত হচ্ছে কত? 1:1। তাহলে এইটা গেল। এই দুইটা আমাদের এই আলোচনার সূত্র থেকে ছিল। আরও ছিল কি? এই অঙ্ক থেকে যদি চাওয়া হইতো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, তাহলে আমরা কীভাবে করতাম? যদি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও চাইতো, এই যে কারেন্ট অ্যাসেট ছিল সেইখান থেকে আমরা বাদ দিতাম কারেন্ট লাইবিলিটি, মানে কি 3,50,000 বিয়োগ 1,50,000 বাদ দেওয়ার পরে আবার তাকে ভাগ দিতাম কি? কারেন্ট লাইবিলিটি দ্বারা। সেইটা হয়তো কি? ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এটার আদর্শ অনুপাত 1:1। আর যদি শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল বা নেট ওয়ার্কিং ক্যাপিটাল চাইতো, তখন সূত্র হইতো কি? এই যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। আর যখন শুধুমাত্র গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল চাইবে, তখন আমাদের অ্যান্সার হইতো কি? শুধুমাত্র কারেন্ট অ্যাসেট। এখন এই অঙ্কে চাই নাই, আমাদের করা লাগে নাই। এখন আরও 2-1টা ব্যাপারে, সূত্রের ব্যাপারে আলোচনা করব। কোনো সূত্রের মাঝখানে যদি 2 থাকে, 2 থাকলে কোনো সূত্রের মাঝখানে যদি 2 থাকে, দেখো 3টাই কিন্তু 2 আছে। এইখানে আমাদের আলাদা মুখস্থ কিছু করা লাগবে না, জাস্ট আমরা বসাই দেব। ইনভেন্টরি 2 বা 1 থাকতে পারে, 2 বা 1 থাকতে পারে। তো এই 2 বা 1 থাকলে, অথবা হাইফেন থাকতে পারে, খেয়াল করো, 2 থাকতে পারে, 1 থাকতে পারে, হাইফেন থাকতে পারে। এই 3টে বিষয় যদি থাকে সাধারণত,
তখন এই যে সংশ্লিষ্ট সূত্র প্রথম অংশ কি ইনভেন্টরি, আর দ্বিতীয় অংশ কি ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা ইনভেন্টরিকে ওয়ার্কিং ক্যাপিটাল দ্বারা ভাগ করব। এটা 3 নম্বর সূত্র। এই যে দেখো, ইনভেন্টরি ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। 2 থাকলে, হাইফেন থাকলে, অন থাকলে, তখন আমরা কি করব, প্রথম অংশ উপরে ডিভাইডেড বাই পরবর্তী অংশ। আমরা বাকি সূত্র যদি এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখি, আর কি আছে, ডেপ্ট টু ইকুইটি রেশিও। তাহলে ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল, ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল। এখন ডেপ্ট ইকুইটি রেশিও দুইভাবে করা যায়। লং টার্ম ডেপ্ট, টোটাল ডেপ্ট দুইভাবে করা যায়। লং টার্ম ডেপ্ট দ্বারা করা যায়, টোটাল ডেপ্ট বা টোটাল আউটসাইড লাইবিলিটি দ্বারাও করা যায়। এই অঙ্কটা শুধুমাত্র লং টার্ম ডেপ্ট দ্বারা করা হয়েছে। আমরা চাইলে আউটসাইড লাইবিলিটি বা টোটাল লাইবিলিটি দ্বারাও করতে পারি। ডিভাইডেড বাই ইকুইটি, ইকুইটি বলতে এইখানে যে দ্বিতীয় অংশ আছে ইকুইটি মানে কি মালিকানাকে শেয়ার হোল্ডার ফান্ড বলা হয়, প্রোপাইটরি ফান্ড বলা হয়, ইকুইটি ক্যাপিটাল বলা হয়। কি বলা হয়, শেয়ার হোল্ডার ফান্ড, প্রোপাইটরি ফান্ড, ইকুইটি ক্যাপিটাল। তাহলে 2 থাকলে, অন থাকলে এবং হাইফেন থাকলে আমরা প্রথম অংশ উপরে দ্বিতীয় অংশ নিচে বসানো দেখলাম। আরও আছে এইখানে কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট রেশিও। তাহলে কারেন্ট অ্যাসেট উপরে, ফিক্সড অ্যাসেট নিচে। এই দেখো, কারেন্ট অ্যাসেট উপরে, ফিক্সড অ্যাসেট নিচে। তাহলে এই একটা প্যাটার্নের আমরা সূত্র দেখলাম। এই প্যাটার্নের সূত্র অনুযায়ী আমরা যদি তথ্যগুলো অ্যাপ্লাই করি, দেখো প্রথমটা কী ছিল, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ইনভেন্টরি উপরে, ওয়ার্কিং ক্যাপিটাল নিচে। ইনভেন্টরি কত টাকা আছে, 2 লাখ টাকা, আমরা দেখো 2 লাখ বসাই দিলাম। আর ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে করতে হয় মনে আছে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এই অঙ্কে কারেন্ট অ্যাসেট কিন্তু এই যে প্রথম সূত্রে দেখছিলাম কত, 3,50,000, আর কারেন্ট লাইবিলিটি দেখছিলাম কত, 1,50,000। তাহলে 3,50,000 থেকে 1,50,000 গেলে থাকবে কত, 2 লাখ। এই যে নিচে করে দিছে 3,50,000 বিয়োগ 1,50,000। বলো স্যার, বলতেছি কি ওই যে ওই ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করতে হয়, তারপরে ওই 2 নম্বরে যেটা করাইছেন ওইগুলা কিভাবে বের করতে হয় একটু যদি লিখে দিতেন তাইলে একটু মনে থাকতো। মানে ওইভাবে বললে তো মনে থাকে না। দিব, ঠিক আছে। কিংবা সূত্রে, তোমাদের বইতে সূত্রের চার্টও আছে, এটা আমি আসলে মেনলি বুঝাইতেছি, সূত্রের চার্ট দিয়ে দিব না। অথবা আর একটা বিষয় আছে, এটার উপরে আমার একাদশের ভিডিও আছে, তুমি ওই যে ইউটিউব চ্যানেলে দেখো, সম্ভবত আছে, না থাকলে আলাদা একটা দিয়ে দেবো না, সমস্যা নেই। এই তো ঠিক আছে, আলাদাভাবেও তথ্য দিয়ে দিব না। এই আর এটার উপরে আমার পিডিএফও আছে মনে হয়, সম্ভবত সেটাও দিয়ে দেবো না। আর তোমাদের এই বইয়ের সম্ভবত প্রথম পৃষ্ঠার দিকে থাকতে পারে, আমি একটু খুঁজে দেখি আছে কি না। হ্যাঁ, প্রথম পৃষ্ঠার দিকে সব সূত্রগুলো আছে, আমি ছবি তুলে প্রয়োজনে দিয়ে দেবো না। আর সাথে আমি আলোচনা তো যা করছি সেটা তো আছেই, ঠিক আছে। তাহলে আমাদের 2 থাকলে বিষয়টা তো ক্লিয়ার হইলো নাকি, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ইনভেন্টরি উপরে, ওয়ার্কিং ক্যাপিটাল নিচে। ওয়ার্কিং ক্যাপিটাল তো আমরা জানি, প্রথমে আলোচনা করছি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট তো আমরা প্রথম সূত্রই পেয়েছি, কারেন্ট লাইবিলিটিও পেয়েছি। এরপরে ডেপ্ট টু ইকুইটি রেশিও, ডেপ্ট উপরে, ইকুইটি নিচে। ইকুইটির আর কি নাম আছে, শেয়ার হোল্ডার ফান্ড, প্রোপাইটরি ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড, প্রোপাইটরি ফান্ড, ওনার্স ইকুইটি। এগুলো কি মালিকানা সত্তা। মালিকানা সত্তায় কী কী বিষয় যায়, শেয়ার ক্যাপিটাল যায়, রিজার্ভ যায়, বিভিন্ন প্রকার ফান্ড যায়। বিভিন্ন প্রকার ফান্ড কি, রিজার্ভ, জেনারেল রিজার্ভ ফান্ড, তারপরে সিঙ্কিং ফান্ড বা এক্সট্রাঅর্ডিনারি ফান্ড, যে ফান্ডই হোক না কেন বিভিন্ন প্রকার ফান্ড যায়। কম্পেনসেশন ফান্ড, এই ফান্ডগুলো যাবে শেয়ার হোল্ডার বা প্রোপাইটরি সেকশনে। প্রোপাইটরি সেকশনে আর কি আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিংবা রিটার্ন আর্নিং। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিংবা রিটার্ন আর্নিং। রিজার্ভের কথা বললাম, শেয়ার ক্যাপিটালের কথা বললাম। তাহলে সংক্ষেপে কী কী যায়,
শেয়ার ক্যাপিটাল বা ক্যাপিটাল সমূহ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিংবা রিটার্ন আর্নিং, আর বিভিন্ন প্রকার রিজার্ভ সমূহ বা ফান্ড সমূহ, বিভিন্ন প্রকার রিজার্ভ সমূহ বা ফান্ড সমূহ, এগুলো দ্বারা কী গঠিত হয়? শেয়ার হোল্ডার ফান্ড কিংবা প্রোপাইটরি ফান্ড। এই কথাটা কিন্তু বারবার লাগবে, শেয়ার হোল্ডার ফান্ড বা প্রোপাইটরি ফান্ড আমরা এই চ্যাপ্টার করতে গেলে বারবার লাগবে। তো সেই ক্ষেত্রে এইটা যেন না বলি। কি বলছিলাম? শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, তারপর কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা রিটার্ন আর্নিং। এইখানে কিন্তু তিনটা আছে, শেয়ার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ বা জেনারেল রিজার্ভ ফান্ড বা অন্য কোনো ফান্ড। এইখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের বদলে থাকতে পারতো রিটার্ন আর্নিং অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স। মোট কথা পিএল অ্যাকাউন্ট, সংক্ষেপে পিএল অ্যাকাউন্টও বলা থাকতে পারতো, পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে, এইগুলো সব হবে কি প্রোপাইটরি ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে আমরা এই সূত্র দুইভাবে করতে পারতাম, টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই প্রোপাইটরি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড। এখন টোটাল ডেপ্ট দ্বারা না করে ওরা করছে কি লং টার্ম ডেপ্ট দ্বারা, এটা দুইভাবেই করা যায়। টোটাল ডেপ্ট করলে এখানে কী আসতো? 4,20,000 আর 1,50,000, 5,70,000 হইতো। কিন্তু ওরা করছে কি শুধুমাত্র লং টার্ম ডেপ্ট দ্বারা, এটা যে কোনোভাবেই করা যাবে। তো লং টার্ম ডেপ্ট তো শুধু একটাই আছে, 4,20,000। এইখানে আবার দেখো এই যে 4,20,000 একটা শূন্য কম বসাইছে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। আর শেয়ার হোল্ডার ফান্ড কত হবে? শেয়ার হোল্ডার ফান্ড এই অঙ্কে আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 2,40,000 আর 30, 70,000, 2,70,000। তাহলে 2 দ্বারা রেশিও দেখলাম, আর একটা আছে শেষের কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট। এটা তো খুবই সহজ, কারেন্ট অ্যাসেট উপরে ফিক্সড অ্যাসেট নিচে। কারেন্ট অ্যাসেট আমরা প্রথম সূত্রে বের করেছিলাম 3,50,000, ফিক্সড অ্যাসেট এই অঙ্কে দুইটা আছে 1,40,000 আর 3,50,000, 4,90,000। এই অঙ্ক কিন্তু আমরা মোটামুটি আলোচনা শেষ করে ফেলছি একটা সূত্র বাদে, দুইটা সূত্র বাদে। তাহলে দুইটা সূত্র কি আছে? দুইটা সূত্রর একটা হচ্ছে প্রোপাইটরি রেশিও, প্রোপাইটরি রেশিও, মালিকানা অনুপাত। এখন এই ধরনের রেশিওর ক্ষেত্রে, মালিকানা অনুপাতের ক্ষেত্রে মালিকানা তোমার লাগবেই, কিন্তু তাকে কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে আমার একটা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর ভিত্তি করে। মোট সম্পদ আছে কত? এই 8,40,000। মোট সম্পদ আছে কত? 8,40,000। তাহলে এই মালিকানাটা কিসের ভিত্তিতে গঠিত? এই মোট সম্পদের উপর ভিত্তি করে গঠিত। তো এই মোট সম্পদের উপর মালিকানা যেহেতু, তাহলে আমাদের মালিকানা ডিভাইডেড বাই মোট সম্পদ, মালিকানা ডিভাইডেড বাই মোট সম্পদ। তাহলে কি হবে? প্রোপাইটরি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। প্রোপাইটরি রেশিওর সূত্র কি? প্রোপাইটরি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। মালিকানাকে মোট সম্পদ দ্বারা ভাগ, কারণ আমার চাইছে কার অনুপাত? মালিকের যে মালিকানা তার অনুপাত। এখন ধরো তোমাদের 5 জনের কাছে 5,000 টাকা আছে। এখন 5 জনের মিলে 5,000 টাকা, এর মধ্যে একজনেরই আছে 2,000 টাকা। এখন যদি বলি যে 2,000 টাকা তোমার কত পার্সেন্ট মালিকানা আছে, তুমি কি করবা? 2,000 ভাগ 5,000, 2,000 ভাগ 5,000, তখন ক্যালকুলেশন করলে দেখবা 40%। তাহলে তোমার মালিকানা অনুপাত হবে কত? 40%। তো এইখানে ঠিক এরকম যে মালিকানা আছে কতটুকু মোট সম্পদের উপর ভিত্তি করে। তাহলে প্রোপাইটরি রেশিও সূত্র হচ্ছে প্রোপাইটরি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এটাকে শেয়ার হোল্ডার ফান্ডও লিখতে পারো, ইকুইটি ফান্ডও লিখতে পারো, শেয়ার হোল্ডার ইকুইটিও লিখতে পারো, ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট আমরা পাবো কোথায়? এই যে। আর শেয়ার হোল্ডার ফান্ড তো আমরা অলরেডি বের করছি 2,30,000, 40,000, 70,000, 2,70,000। এখন একটা রেশিও বাকি, ক্যাপিটাল
গিয়ারিং রেশিও। এখন এইখানে বলি গিয়ার দ্বারা কি বৃদ্ধি পায়, গিয়ার দ্বারা বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়? মূলধন বৃদ্ধি পাবে, ক্যাপিটালকে বাড়াবে। ক্যাপিটালকে বাড়ানোর জন্য আমাদের তো এখানে সাধারণ শেয়ার আছে, আরও সাথে দুইটা মাধ্যমে বাড়াতে পারি। একটা হচ্ছে ডিবেঞ্চার বা লোন, আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, প্রেফার্ড ক্যাপিটাল, প্রেফার্ড শেয়ার। দুইটা মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে এখানে ক্যাপিটাল গিয়ারিং রেশিও আমরা কিভাবে বের করব? এইটা আমাদের দুইটা মাধ্যমে মূলধন সরবরাহ করতে হবে। দুইটা মাধ্যম কি কি বলো তো? শেয়ার হোল্ডার ফান্ড। কিভাবে? দুইটা, একটা হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে প্রেফার্ড ক্যাপিটাল, এখানে তো আছে কি শেয়ার ক্যাপিটাল, এটা হচ্ছে অর্ডিনারি ক্যাপিটাল। প্রেফার্ড ক্যাপিটালে আমাদের অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ দেয়া লাগে। আর একটা কি? আর একটা হচ্ছে লোন বা ডিবেঞ্চার। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মেনলি ক্যাপিটালকে গিয়ার করে। গিয়ার মানে কি? বাড়ায়। যেমন তোমাদের যারা মোটরসাইকেল চালায় তারা শুনতে পারে বা জানতে পারে যে গিয়ার দিলে মোটরসাইকেলে গতি বৃদ্ধি পায়, বা গাড়িতে গিয়ার দিলে কি গতি বৃদ্ধি পায়। এইভাবে গিয়ারের মাধ্যমে কি মূলধন বৃদ্ধি পায়। এখন এই মূলধন বাড়ানোর জন্য আমরা দুইটা মাধ্যম পেলাম। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ডিবেঞ্চার, আর একটা হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার। এখন এই অগ্রাধিকার শেয়ারকে আমরা কিভাবে করব? অগ্রাধিকার শেয়ার আমাদের এইখানে দেয়া নাই। যদি দেয়া থাকতো তখন একটা পার্সেন্টেজ থাকতো, যেমন লেখা থাকতো 10% প্রেফার্ড স্টক, অথবা শুধু প্রেফার্ড স্টক। কিন্তু এখানে শুধু দেওয়া আছে কি শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালকে আমরা অগ্রাধিকার শেয়ার ধরবো না, এটাকে আমরা সাধারণ শেয়ার ধরবো। অগ্রাধিকার শেয়ারে ফিক্সড একটা লভ্যাংশ থাকে। এখন কিন্তু আস্তে আস্তে আলোচনা করতেছি। ডিবেঞ্চারেও ফিক্সড একটা সুদ থাকে। এই জন্য এই দুইটাকে বলা হয় ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটি। কি বলা হয়? ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটি বা ক্যাপিটাল। কোন দুইটা? প্রেফার্ড স্টক আর হচ্ছে ডিবেঞ্চার। এখন আমাদের সূত্র অঙ্ক ছিল কি? ক্যাপিটাল গিয়ারিং রেশিও, মূলধন বাড়াবো। মূলধন বাড়াইতে হলে এই দুইটা শেয়ারের মাধ্যমে মূলধন বাড়াবো। তাহলে এখানে সূত্রটা দুইভাবে লেখা যায়। ফিক্সড ইন্টারেস্ট বা কস্ট, ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল। ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল বা প্রোপ্রাইটারি ফান্ড, সেটা আমরা উল্টোভাবেও করতে পারি। যেমন এইখানে দেখো করা আছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি। এই অঙ্কে শুধুমাত্র একটা আছে। কত টাকা আছে? 4,20,000। আমি কিন্তু বলছিলাম আর একটা জিনিস থাকতে পারে, প্রেফার্ড স্টক। যদি থাকতো তাহলে এখানে যোগ হইতো, যদি থাকতো তাহলে এখানে যোগ হইতো। এটা একটু বেশি সময় নেওয়ার কারণ হচ্ছে এটাকে একটু ধীরে ধীরে বুঝিয়ে দিতেছি। ডিভাইডেড বাই আমরা ইকুইটি ফান্ড বা ইকুইটি শেয়ার ক্যাপিটাল দ্বারা আমরা ভাগ করতে পারি। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি ফান্ড দ্বারা ভাগ করলে আমাদের টোটাল অ্যামাউন্ট কত আছে? এখানে 2,70,000। 2,70,000 সেটা আমরা অলরেডি করছি। ইকুইটি ফান্ড, প্রোপ্রাইটারি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড, কয়েক নামে আমরা পড়ছি এটাকে। তাহলে সংক্ষেপে এত না পেছে এটাকে ডাইরেক্ট বলে দেই যে এটা সূত্র কি? ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। এইটাকে উল্টোভাবে করলেও হয়। উল্টো কি? এই ইকুইটি ফান্ড উপরে হবে আর এইটা হবে নিচে, ওইভাবেও করা যায়। তোমরা এইভাবেই করবা, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও মূলধন বৃদ্ধির অনুপাত।
সেটা কিসের মাধ্যমে? এইটা দেখলেই মনে করবা যে দুইটা জিনিস দ্বারা মূলধন বাড়ানো যাবে। মূলধন বাড়ানো যায় রিটার্ন আর্নিংয়ের মাধ্যমেও, কিন্তু সেটা আমরা নেব না। এখানে নেব কি, ফিক্সড কস্ট ইন্টারেস্ট বা ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটি। ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটি বা ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি, দুই নামে লিখতে পারি। ফিক্সড ইন্টারেস্ট বা ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটি। নাম কি কি আছে? ডিবেঞ্চার আর প্রেফার্ড স্টক। প্রেফার্ড স্টক এই অঙ্কে নাই, তাহলে আমরা একটা নিব, শুধুমাত্র ডিবেঞ্চার বা লোন। যেই লোনের সাথে সুদ আছে সেইটাই যাবে, কারণ ওদের প্রতি বছর সুদ দিতে হয়, আর অগ্রাধিকার শেয়ারে প্রতি বছর লভ্যাংশ দিতে হয়। সেই জন্য বলা হয়েছে কি, ফিক্সড ইন্টারেস্ট বা ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। এইটা একটু বেশি সময় নিলাম একটু বোঝানোর জন্য। একটা অঙ্ক ভালোভাবে বুঝলে পরবর্তী সকল অঙ্ক দেখবে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আর একটু কয়েকটা প্যাটার্ন আছে, যেমন টার্নওভার রেশিওর, প্রফিট রেশিওর। তো আমরা এই অঙ্কটা দেখলাম, আমরা দেখি সামনে কি আছে। দেখো এই অঙ্কটা প্রায়, দেখো এই অঙ্কটা তোমরা বাসায় করতে পারবা, একই রকম অঙ্ক প্রায়। এটা আবার রোটেট হয়েছে। আচ্ছা, এই অঙ্কটা আবার একটু নতুনত্ব পাবো আমরা। এইখানে 4 নম্বর অঙ্কটা বেশ কিছু ব্যাপার আছে, এইখান দ্বারা আমরা একটু বেশ কিছু আলোচনা তোমাদের দিতে পারবো। বেশ কিছু আলোচনা, প্রথমে আসি আমরা। দেখো একটু বলি, যে কোনো প্রফিট রেশিও, যে কোনো প্রফিট রেশিও, এখানে দেখো একটা প্রফিট রেশিও আছে প্রথমে, গ্রোস প্রফিট রেশিও। যখন প্রফিট রেশিও আসবে, যে কোনো প্রফিট রেশিওকে আমরা সেলস দ্বারা ভাগ করব। যে কোনো প্রফিট রেশিওকে আমরা কী দ্বারা ভাগ করব? নিট সেলস দ্বারা ভাগ করব। যেমন এখানে গ্রোস প্রফিট আছে, আমরা কি করব? প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস। গ্রোস প্রফিট আছে, তাহলে গ্রোস প্রফিটকে নিট সেলস দ্বারা ভাগ করব। যদি থাকতো এখানে নেট প্রফিট রেশিও, তাহলে আমরা নেট প্রফিটকে নেট সেলস দ্বারা ভাগ করতাম। যদি চাইতো যে তোমাদের অপারেটিং প্রফিট রেশিও, তাহলে অপারেটিং প্রফিটকে নেট সেলস দ্বারা ভাগ করতাম। এখন এইখানে তো আমাদের গ্রোস প্রফিট চাইছে, আমরা তো আর সেইটা বলবো না, আমি মূলত আলোচনার জন্য এটা বলতেছি। এইখানে চাওয়া হয়েছে গ্রোস প্রফিট। গ্রোস প্রফিটটা কীভাবে বের করবো সেটা আমি দেখাইতেছি, কিন্তু আমার মূল বিষয় হচ্ছে, যদি গ্রোস প্রফিট রেশিও চাইতো, আমরা প্রফিটের রেশিওর প্যাটার্নটা শিখতেছি। প্রফিট রেশিওর প্যাটার্নটা শিখতেছি, যেহেতু আমাদের রেশিও মানে গ্রোস প্রফিট বা নেট প্রফিট বা অপারেটিং প্রফিট এগুলো যদি থাকে, তাহলে যে কোনো ধরনের প্রফিট রেশিও কী করবো? প্রফিটকে আমরা সেলস দ্বারা ভাগ করব। গ্রোস প্রফিট হলে গ্রোস প্রফিট ভাগ নেট সেলস, নেট প্রফিট হলে নেট প্রফিট ভাগ নেট সেলস, আর অপারেটিং প্রফিট হলে অপারেটিং প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। প্রফিট রেশিওকে আমরা 100 দ্বারা গুণ দিব। এখন দেখো এই অঙ্কের তো প্রথম আছে গ্রোস প্রফিট। আমরা অঙ্কটা দেখি কি কি আছে। অঙ্কে আছে সেলস আছে টোটাল কত? 3 3 6 2 8, 4 করোড়, 4 কোটি টাকা। তারপর বলা আছে সাম রেশিও ফর দ্য কোম্পানি আর লিস্টেড ভ্যালু, কিছু রেশিও দেওয়া আছে। প্রথমে সেলস 4 করোড়, তারপর কি আছে গ্রোস প্রফিট মার্জিন 80%। তাহলে প্রফিটের পরিমাণ কত? গ্রোস প্রফিটের পরিমাণ 80%। এবং কোনো রেশিও যদি দেয়া থাকে প্রফিটের রেশিও, তখন সেইটার অ্যামাউন্ট যদি চায়, যেমন এখানে চাইছে কি গ্রোস প্রফিট, তার রেশিও দেওয়া আছে। এখন আমাদের তাহলে অ্যামাউন্টটা বের করতে হবে। যদি অ্যামাউন্ট বের করতে বলে তাহলে আমরা সেলসের উপর গুণ দেবো। যদি রেশিও বের করতে চাই তাহলে আমরা সেলস দ্বারা ভাগ করব, আর যদি অ্যামাউন্ট বের করতে বলে তাহলে রেশিওটা অ্যামাউন্টের উপর গুণ দেব। তাহলে 4 কোটিকে 80% দ্বারা গুণ, 4 কোটিকে 80% দ্বারা গুণ দিলেই আমাদের গ্রোস প্রফিটের পরিমাণ বের হয়ে যাবে।
কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা কীভাবে করব? এখন কস্ট অফ গুডস সোল্ড সাধারণত এরকম হয়, সেলস লেস কস্ট অফ গুডস সোল্ড আসবে গিয়ে গ্রোস প্রফিট। এখন ধরো তোমার সেলস আছে 100 টাকা, এই পাশে লিখলাম সেলস আছে 100 টাকা, কস্ট অফ গুডস সোল্ড আছে ধরো 40 টাকা, তাহলে 100 থেকে 40 বাদ দিলে কত থাকে? 60। 60 হবে কি গ্রোস প্রফিট। তাহলে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা একটু খেয়াল রাখতে হবে। আবার একটু যদি বলি, সেলস ধরি আমাদের 100 টাকা, এইখান থেকে আমরা যদি বাদ দিই কস্ট অফ গুড সোল্ড, এটা অন্য একটা আলোচনা, ওইটারই পরিপূরক। সেলসলেস ইনকাম স্টেটমেন্টের আলোচনা আর কি। সেলসলেস কস্ট অফ গুড সোল্ড, ধরি এই কস্ট অফ গুড সোল্ড আছে 40 টাকা 40, সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে হবে গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট হবে কত? 60 টাকা। এখন কোনো কারণে এই তিনটা ভ্যালুর দুইটা ভ্যালু দেওয়া আছে, একটা নাই, আমরা আর একটা বের করতে পারবো। যদি কোনো কারণে সেলস না থাকে, এই সেলসটা দেয়া নাই, তাহলে গ্রোস প্রফিটের সাথে কস্ট অফ গুডস সোল্ড 60 যোগ 40 100 হয়ে যায়। 60 যোগ 40 কত হয়? 100 হয়। কিংবা কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নাই, গ্রোস প্রফিট আছে সেলস আছে, তাহলে 100 টাকা থেকে 60 টাকা বিয়োগ করলে 40 টাকা হয়। কিংবা গ্রোস প্রফিট দেওয়া নাই, সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে 60 হয়। তাহলে তিনটার যে কোনো একটা মিসিং থাকলে আমরা বের করতে পারি। তো এইখানে দেখো অঙ্কে সেলস আছে, গ্রোস প্রফিট আমরা 80% ধরলে বের হয়ে যাবে, তাহলে বাকিটা কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কত হবে? তাহলে সেলস লেস গ্রোস প্রফিট। আমরা যদি এই অঙ্কের সলিউশনটা একটু দেখে আসি। দেখো সেলস লেস গ্রোস প্রফিট, সেলস লেস গ্রোস প্রফিট। সেলস আছে 4 লাখ, না 4 করোড়, আর 32 লাখ হচ্ছে গ্রোস প্রফিট। তাহলে বাদ দিলে থাকবে কত? 3 3 6 7 80 লাখ। 80 লাখ থাকবে কি? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড গেল। এরপরে আমরা আসি পরবর্তী কাজ। কি আছে? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স কীভাবে বের করব আমরা? এইখানে অপারেটিং এক্সপেন্স বের করার জন্য আমাদের কি লাগবে? গ্রোস প্রফিট থেকে অপারেটিং প্রফিট বাদ দিতে হবে। এখন সেইটা কীভাবে বের করব? দেখো এখানে নেট প্রফিট, অপারেশন প্রফিট এগুলো আছে। গ্রোস প্রফিট আছে কত? 80, আর অপারেটিং প্রফিট আছে 35, নেট প্রফিট আছে কত? 8%। এই সবগুলো জানার জন্য আমাদের একটা ফরম্যাট জানা জরুরি। ফরম্যাটটা কি? ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। ইনকাম স্টেটমেন্ট কিভাবে করে একটু দেখাচ্ছি আমি লিখে। আমরা প্রথমে দেখছিলাম কি, সেলস থেকে আমরা কি বাদ দিলে সেলস লেস কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আসবে গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স যদি বাদ দিই আসবে অপারেটিং প্রফিট। সেইখান থেকে আমরা নন অপারেটিং ইনকাম যোগ নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ নন অপারেটিং ইনকাম, এইটা হবে যোগ, আর নন অপারেটিং এক্সপেন্স এইটা হবে বিয়োগ, তাহলে হবে নেট ইনকাম। এখন দেখো এই মাঝখানের যে ব্যাপারটা,
ধরো তোমার গ্রোস প্রফিট আছে 100 টাকা, সেইখান থেকে অপারেটিং এক্সপেন্স তুমি বাদ দিলা 30 টাকা, তাহলে অপারেটিং প্রফিট থাকবে 70 টাকা। এখন এই অঙ্কের কিন্তু এই প্যাটার্নটা আমাদের খেয়াল রাখা লাগবে, কারণ আমাদের অঙ্কে কি চাওয়া হয়েছে, অপারেটিং এক্সপেন্স চাওয়া হয়েছে। তুমি দেখো গ্রোস প্রফিট 100 টাকা থেকে অপারেটিং প্রফিট 70 টাকা বাদ দিলে অপারেটিং এক্সপেন্স 30 টাকা আসবে। এইখানে কিন্তু এই ফর্মুলায় কাজ করা যাবে। আমাদের এই অঙ্কে কিন্তু অপারেটিং এক্সপেন্স চাওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দেখো গ্রোস প্রফিট আমরা বের করছিলাম 1 নম্বর সূত্রে, অপারেটিং প্রফিটের রেশিও দেওয়া আছে 35%, তাহলে সেইটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা অপারেটিং এক্সপেন্সটাও বের করতে পারবো। তাহলে সেটা কি করব, যে কোনো প্রফিট বের করতে হলে দেখো অপারেটিং প্রফিট কিন্তু সিতে চাওয়া হয়েছে, একটু লেখাটা উল্টো হয়ে গেছে, ডি আগে সি পরে হয়ে গেছে। অপারেটিং প্রফিট আগে যদি বের করি, তোমাদের বলছিলাম যে কোনো প্রফিট রেশিও বের করতে হলে সেলস দ্বারা ভাগ, আর প্রফিটের অ্যামাউন্ট বের করতে হলে কি করতে হবে, যে রেশিও দেওয়া থাকবে তা সেলসের উপর গুণ। তাহলে অপারেটিং প্রফিট আমরা বের করব কিভাবে, অপারেটিং প্রফিট বের করব, এই যে 35% আছে সেটা 4 লাখের উপর গুণ দিতে হবে। আমরা একটু দেখি, তোমরা তো, আমি শুধু মুখে বলতেছি, তখন তো তোমরা দেখতে পারতেছো না, না দেখলে তো আসলে বোঝাটা কঠিন হয়ে যাবে। দেখো সি নম্বর রিকোয়ারমেন্টটা কীভাবে করা হয়েছে, অপারেটিং প্রফিট সেলসের উপরে অপারেটিং প্রফিট রেশিও, সেলস আছে 4 কোটি, তাকে 35% দ্বারা গুণ 14 লক্ষ টাকা আসছে। তোমাদের বলছিলাম কি, যে কোনো প্রফিট রেশিও বের করতে হলে, এটা যদি রেশিও বের করতে হইতো তখন কি সেলস দ্বারা ভাগ, আর যখন টাকার অ্যামাউন্ট বের করতে হয় প্রফিটের, তখন কি সেলসের উপরে পার্সেন্টেজটা গুণ। রেশিও বের করতে হলে সেলস দ্বারা ভাগ, আর প্রফিটের অ্যামাউন্ট বের করতে হলে সেলসের উপরে গুণ। তো সেলসের উপরে গুণ দিলাম, 14 লাখ টাকা আসলো। এর আগে আমরা গ্রোস প্রফিট বের করছিলাম কত, 32 লাখ, আর এখানে অপারেটিং প্রফিট বের করছি কত, 14 লাখ। তাহলে এই 32 লাখ থেকে 14 লাখ বাদ দিলেই আমাদের কি বের হয়ে যাবে, এই দেখো গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং প্রফিট, 32 লাখ বিয়োগ 14 লাখ থাকবে কত, 18 লাখ। এইটাই হবে আমাদের অপারেটিং এক্সপেন্স, আর অপারেটিং প্রফিট তো পেলাই। ঠিক আছে, এরপরে আমাদের পরবর্তী সূত্র কি আছে, ইয়েস, খেয়াল করো এখানে কিন্তু এই অঙ্ক শেখার জন্য এইটা না, মূলত এখানে ছোট ছোট বিষয় তোমরা একটু শিখবা। এই অঙ্কটা প্রয়োজনে তোমরা পরের দিন শেখো ভালোভাবে, আজকে তোমরা খুঁটিনাটি বিষয়টা মাথায় ঢুকাও। এইখানে দেখো আর্নিং অ্যাভেলেবল কমন স্টক হোল্ডার্স, এইটা সংক্ষেপে বলা হয় EACS, আর্নিং অ্যাভেলেবল কমন স্টক শেয়ার হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য যে আয়ের টাকা রাখা হয়েছে। এখন নেট ইনকাম থেকে আমরা যদি, অঙ্কে তো নেট ইনকাম একটা দেয়া থাকতে পারে, সেই নেট ইনকাম থেকে যদি আমরা ইন্টারেস্ট, ট্যাক্স, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বাদ দেই, তখন আমাদের ইএসিএস বের হয়। কি ইন্টারেস্ট, ট্যাক্স এবং অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ, পিডি, প্রেফার্ড ডিভিডেন্ড, সংক্ষেপে বলা অগ্রাধিকার শেয়ার লভ্যাংশকে পিডি। কি ইন্টারেস্ট, ট্যাক্স, প্রেফার্ড ডিভিডেন্ড, এই তিনটা জিনিস বাদ দিলে নেট ইনকাম থেকে বের হয় কি, আর্নিং অ্যাভেলেবল কমন স্টক শেয়ার হোল্ডার। এই জিনিসটা যেন তোমাদের মাথায় সবসময় থাকে, আমাদের কিন্তু 4th ইয়ারে অন্য অঙ্কে এই জিনিসটা লাগবে, এই জন্যই বললাম যে এখানে বিষয়টা খেয়াল রেখো। তাহলে নেট ইনকাম থেকে তিনটা জিনিস বাদ দিলে বের হবে কি, আর্নিং অ্যাভেলেবল কমন স্টক শেয়ার হোল্ডার। এখন আমরা এই অঙ্কে খুঁজবো আসলে ইন্টারেস্ট আছে, দেখো কোথাও কোনো ইন্টারেস্টের কোনো তথ্যই নাই।
প্রেফার ডিভিডেন্ড আছে? কোথাও কোনো প্রেফার ডিভিডেন্ডের কোনো তথ্য নাই। তারপরে এই অঙ্কে ট্যাক্সের কোনো কথা আছে? তাও নাই। যদি কোনো কিছুই না থাকে তাহলে নেট ইনকামে কি? ইএসিএস। নেট ইনকাম কি? ইএসিএস। তাহলে এই অঙ্কে নেট প্রফিট মার্জিন রেশিও দেওয়া আছে কত পার্সেন্ট? 8%। তাহলে তোমাদের একটা কথা বলছিলাম, কি বলছিলাম? কোনো প্রফিট দেয়া থাকলে তার সূত্রটা কিভাবে হবে? সেলসের উপরে গুণ। কোনো প্রফিট দেওয়া থাকলে সেই প্রফিটের টাকার পরিমাণ বের করতে হলে কী করতে হবে? সেলসের উপরে গুণ। নেট প্রফিট গুণ সেলস। কত? 3 লক্ষ না 32 লক্ষ, নাকি 32 লক্ষ টাকা। তাহলে দেখো, আর্নিং অ্যাভেলেবল কমন স্টক শেয়ার হোল্ডার কেন নেট ইনকাম হইল? কারণ এই অঙ্কে কোনো ইন্টারেস্ট নাই, ট্যাক্স নাই, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ নাই। যদি থাকতো তাহলে প্রথম ইন্টারেস্ট বাদ দিতাম, আসতো কি? আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি। যারা ফিনান্সে করছো তাদের মনে আছে থার্ড ইয়ারে, ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। সেইখান থেকে ইন্টারেস্ট বাদ দিলে থাকবে কি? আর্নিং বিফোর ট্যাক্স। তারপর আবার ট্যাক্স বাদ দিলে থাকবে কি? আর্নিং আফটার ট্যাক্স। সেইখান থেকে আবার অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বাদ দিলে, পিডি বাদ দিলে, প্রেফার ডিভিডেন্ড বাদ দিলে আসবে কি? ইএসিএস। এই ইএসিএস কিন্তু তোমাদের ইসেও লাগবে, শেয়ার ভ্যালুয়েশনও লাগবে। ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আর্নিং পার শেয়ার বের হয়। ঠিক আছে, যাই হোক, এখন এই অঙ্কে তো এগুলো না থাকার কারণে নেট ইনকামটাই কি? ইএসিএস হয়েছে। তা নেট ইনকাম কীভাবে বের করছে? সেলসের উপরে নেট ইনকাম রেশিও দ্বারা গুণ দিয়েছি। তাহলে এইটা গেল। এরপরে কি আছে? তোমাদের কি ভেজাল মনে হচ্ছে? তাহলে বাদ দিয়ে দেব। বাকি 4টা আগামী দিন আলোচনা করব, যদি মনে করো যে বেশি হয়ে যায়। আছে কয়টা? 3টে আছে। আমার মনে হয় কালকেই আলোচনা করি, কারণ এই আলোচনাটা তোমাদের জন্য একটু বেশি মাথা জ্যাম হয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য এখানেই থাকুক।